হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা আমার বাবার বাড়ির নতুন আরেকটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 9টার দিকে, মানে 9টা 9:30 বেজে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমার বরাবরেরই একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার বাসি বিছানাটাকে গোছানো। সবার প্রথম বাসি বিছানাটা না গোছালে যেন ঘরের সৌন্দর্য একদমই ওঠে না। আর সকাল সকাল যদি ঘরের সৌন্দর্য বোঝা না যায় তাহলে মনটাও বেশ ভালো লাগে না, বলো? তো সেই কারণে আমি কিন্তু আগাগোড়া থেকেই বাসি বিছানা গুছিয়ে তারপর ঘর থেকে বের হই। আর এখন ওই বাড়িতে গিয়ে আমার সকাল সকাল বাসি বিছানা গোছানো হয় না। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, আমার থেকে অনেক বেশি দেরি করে আমার বর ঘুম থেকে ওঠে। মানে আমি যদি উঠি 7:30 8টায়, আমার বর ওঠে 9টা 10টায়। তো সেই কারণে ও না ওঠা পর্যন্ত আমি বিছানা গোছাতে পারি না। আর ঘরের মেন সৌন্দর্যই কিন্তু এই বিছানা গোছানো। গোছানো হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে যাই। তো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে এখনো পর্যন্ত ব্রাশ কিচ্ছু করিনি। দেখো মুখের সামনে কি পরিমাণে রোদ উঠেছে। আমার বাবার বাড়ি যেহেতু একদম খোলামেলা, আর বারান্দার মধ্যে বসলে, ঘরের মধ্যে বসলে দরজা জানলা খুলে দিলে কিন্তু ঘরের মধ্যে একদম সূর্যের আলোটা প্রবেশ করে। তো এই জিনিসটা আমার কিন্তু খুব ভালো লাগে। গ্রামের এই সকালে শান্ত পরিবেশ, তারপর রোদ ঝলমলে সকাল, তারপর চারিদিকে সবুজে সবুজ, এই জিনিসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা তো জানোই আমার ঘরের জানলা খুললেই ভীষণ সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায়, একদম শান্ত, মনটা যেন একদম ভালো হয়ে যায়। আমি কিন্তু বিয়ের আগে সবসময় চেষ্টা করতাম সকাল 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়ার। তো বিয়ের পরে পরে একটু অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ারও কিছু কারণ রয়েছে। যেরকম ধরো, আগে যেরকম আমি যখন মেয়ে ছিলাম তখন হাইয়েস্ট আমি রাত্রি 10টা পর্যন্ত জেগে থাকতাম। 10টার মধ্যেই কিন্তু আমি ঘুমিয়ে পড়তাম। আর সকালবেলা এই কারণে আমি তাড়াতাড়ি উঠতে পারতাম। আর এখন কি হয়েছে বলো তো, আমাদের ওই বাড়িতে রান্নাবান্না বসাই আমি রাত্রেবেলার ওই 10টার দিকে। আমাদের খেতে মিলতে 12টা 12:30, আর শুতে শুতে আমাদের 1টা বেজে যায়। তো আমি যেহেতু আবার ওই বাড়িতে আমাদের এঁঠো বাসন কোসন রাত্রেবেলা সব কিছু রাত্রেই মেজে রাখি, সকালে যাতে আমার বেশি চাপ না হয়, সেই কারণে আরও বেশি লেট হয়। তো যাই হোক, এই কারণে আমার ওই বাড়িতে উঠতে প্রায় 7:30 পৌনে 8টা 8টাও বেজে। যাই হোক, ও সব কথা ছাড়ো, ওই বাড়ির গল্প ওই বাড়ির ব্লগে করা যাবে। তো এদিকে দেখো, আমি যে পটলের রোলটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওই রোলগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে। যেরকম ধরো ওই বোল্ডার রোল, ওগুলো দিয়ে আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি। তো আমি যখনই এই বাড়িতে আসি তখনই কিন্তু আমার মা আমার জন্য ওরকম, মানে প্রত্যেকবারই দেখি ওরকম বোল্ডারের প্যাকেট, তারপর ওই পটলের প্যাকেটগুলো নিয়ে আসে। তো আমাদের বাড়িতে সেই গুড়ি পিঁপড়ার জন্য না, মানে রোলগুলো ঠিকঠাক থাকে না, নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি মাকে বলছি প্রত্যেকদিন আমার জন্য একটা একটা করে নিয়ে আসবে। আর যখন অনেক বেশি নিয়ে আসে, তেলের জিনিস তো অনেকটাই খেয়ে ফেলি। আর অনেকটা খাওয়ার পরে মনে হয় যে এটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তো তখন ভাবতে থাকি। যাই হোক, যেহেতু বাড়ির সবার লাস্টে আমি ঘুম থেকে উঠেছি, তো সবার চাটা খাওয়া হয়ে গেছে। অল্প একটু চা মা আমার জন্য রেখেছিল, সেই চাটা আমি গরম করে নিয়ে এবার আমি খাবো। আর মা যেহেতু বাইরে কাজ করছে, মানে স্নান করছে আর কি, মা স্নান করে পুজো করে তারপর রান্নাঘরে আসবে। আর এইদিকে এমনিতেই 9:30 বেজে গেছে। আমার ভাই যাবে কাজে 10টা 10:30টার দিকে। আর ওই কারণে দেখছি মা এত বেশি তাড়াহুড়ো করছে, কি বলবো। তো মাকে বললাম, মা তুমি আস্তে ধীরে কাজ করো, মানে সেই স্পিডে স্নান করছে, তারপর পুজো করবে, জামা কাপড় কাচলো। তো মাকে বললাম তুমি আস্তে ধীরে করো, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি ভাত বসিয়ে দিলে তো কোনো অসুবিধা হবে না। ওই দিক থেকে মা আবার চিল্লাচ্ছিল, না তোকে ভাত বসাতে হবে না, তুই স্নান করে পুজোটা দিয়ে নিস, আমি স্নান করে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো আমি মাকে কোনো কিছু না বলে আমি আমার নিজের ইচ্ছা মতো চাল নিয়ে আমি এখন ভাত বসিয়ে দেবো। এদিকে ভাত বসানো হয়ে গেলে আমি তারপর চা খাবো। চা কিন্তু গ্লাসের মধ্যে ঢেলে রেখেছি, এখনো পর্যন্ত খাই। কি বলতো, এই ব্লগ ভিডিওটা না আমি মনে করো দিনে 4-5 বার আমি পোস্ট করেছিলাম। আমি যতবারই পোস্ট করেছি ততবারই এই ব্লগটাতে কপিরাইট দিয়েছে। আমি মিউজিক ব্যবহার করেছিলাম, সেই মিউজিকগুলো রিমুভ করে অন্য মিউজিক দিয়েছি কপিরাইট ফ্রি, মানে সব কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক, তবু দেখি কপিরাইট দিয়েছে। তো মানে 3-4 বার পোস্ট করেছি, 3-4 বার এডিট করে, তো তারপর দেখি প্রত্যেকটা মিউজিকেই কপিরাইট দিচ্ছে। তো তারপর আমার মনে হলো যে ভিডিওর ভয়েসটা আবার আমি চেঞ্জ করি, সাথে ভিডিওতে কিছু ক্লিপ ছিল সেই ক্লিপগুলো চেঞ্জ করি, তাহলে হয়তো কপিরাইট দেবে না। তারপর এখন কিন্তু আমি মানে 5 নাম্বার টাইম এটা ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, এবার দেখি এবার লাস্ট চিকিৎসা, যদি এবার ভিডিওতে কপিরাইট দেয় তাহলে এই ভিডিওটা আর পোস্ট দেওয়া হবেই না। আর যদি ভালোভাবে নিয়ে নেয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো ঘরের মধ্যে ভাই দাদু ওরা বসেছিল, ওদের সাথে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে দেখি বাবা আবার এইদিকে কাতল মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম যে মাছগুলোকে চলো ধুয়ে পরিষ্কার করে নিই। তো ধুয়ে নিয়ে আসলাম, আর মাকে বললাম তুমি পুজো দিয়ে নাও, পুজো দিতে নয়তো আমার অনেক দেরি হয়ে যাবে, আমি আবার কখন স্নান করব না করব। তো মা ওইদিকে পুজো দিচ্ছে, আমি এদিকে মাছ ভাজছি, মানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি।
আর আমি না নরম মাছ ভাজাটা খেতে একদম পছন্দ করি না, শুধু আমি না, আমাদের বাড়ির কেউই, মানে যারা নরম নরম করে মাছ ভাজে ওটা আমার ভালো লাগে না, একদম কড়কড়া হবে খেতে ভালো লাগে, শক্ত শক্ত, মানে ওরকম মাছ ভাজা খেতে আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, যেহেতু কড়াইটা অনেক বড় আর তেলও বেশি করে দিয়েছি আর কড়াইটা ভালো মতো গরমও হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে মাছগুলো সবই একবারে দিয়ে দিই, শুধু মাছের মাথাটা রেখে দিয়েছি, মাছের মাথাটা পরে ভাজবো। তো মায়ের পুজো করা হয়ে গেছে, এদিকে মা আবার এসে এখন আমাকে ভিডিও করে দিচ্ছে। মা এদিকে বলছিল তোর হাতে রান্না আমরা কতদিন থেকে খাই না। তো মাকে বললাম ঠিক আছে আজকে রান্নাটা তাহলে আমিই করে নিই। তো মা বললো না তোকে করতে হবে না, তুই ও বাড়িতেও করিস আবার এই বাড়িতে এসেও করবি, থাক দরকার নেই, আমিই করি, পরে অন্য সময় তোর বাড়িতে যখন যাবো তখন রান্না করে খাওয়ার। আমি বললাম ঠিক আছে। তো এখানে কিন্তু আলু পেঁয়াজও কেটে রেখেছিলাম আমি আলু ভাজার জন্য। তো মা না আলু চচ্চড়ি ভীষণ ভালো বানায়, এই মাছের মাথা দিয়ে গুঁড়া মাছ দিয়ে, মানে মা আলুর চচ্চড়ি ভীষণ ভালো বানায়। তো মাকে বললাম মা অনেকদিন ধরে তো তোমার হাতের আলু চচ্চড়ি খাওয়া হয় না, তাহলে তুমি এক কাজ করো মাছের মাথাটা দিয়ে তুমি আলু চচ্চড়ি বানাও। তোমরা বিশ্বাস করবে না, বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝোলা ঝোলা করে যে আলুর চচ্চড়িটা বানায় এত যে টেস্ট হয়, ওই আলুর চচ্চড়ি দিয়েই আমার একতাল ভাত খাওয়া হয়েছে, এত ভালো লাগে আমার মায়ের হাতের এই আলুর চচ্চড়িটা। তো যাই হোক, আমার ভাইও এই চচ্চড়িটা খেতে পছন্দ করে, আমিও কিন্তু চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করি। তো দেখতেই পারলে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাড়ির পিছনে, মানে ঘরের পিছনে এসেছি থেকে ওইদিকে আমার যেতে ইচ্ছে করছে, কিন্তু দেখো রাস্তায় প্রচুর পরিমাণে কাদা হয়েছে, মানে আমাদের ঘরের পিছনটাতে সেই কাদা হয়েছে, সেই কারণে আর কি যেতে পারছি না। তো আজকে যখন রোদ উঠেছে, মানে একটু কাদাগুলো টান টান হয়েছে, তখন ভাবলাম যে ওইদিকে একটু যাই। তো ওইদিকে গিয়ে দেখি আমাদের অনেকগুলো শিংটা ধুয়েছে, মানে গ্রামের ভাষায় এটাকে শিংটা বলে, আর শহরে যারা থাকে তারা হয়তো এটাকে পাটকাঠি বলে। মাঝে মাঝে তো উনানে রান্না করে, তো উনানটা ধরানোর জন্য কিন্তু এই পাটকাঠিগুলো ধুয়ে নিয়েছে, এগুলো রোদে শুকালে তারপর যখন উনান ধরাবে তখন কিন্তু অনেকটাই সুবিধা হয়। প্রত্যেক বছরই আমাদের বাড়ির পিছনের এই নদীটাতে অনেক লোক আর কি পাট জাগ দেয় যেটাকে বলে। তো প্রত্যেক বছর আমাদের বাড়ির এই সাইডে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পাট ধোয়া হয়, কিন্তু এবার এই খ্যাতালা মানে যারা ধান করে ধানের অনেক ক্ষতি হয় এইদিকে পাট ধুলে, তো তিনি এবার এইদিকে ধুতে দেয়নি, ওইদিকে পাট ধুয়েছে। আর ওইদিকে গেলে একটা বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, আর পাট কাঠিগুলো নিয়ে আসতে হবে। তো মানুষের বাড়ির ভিতর দিয়ে নিয়ে আসাটা কেমন, আর মানুষও হয়তো খারাপ পাবে যাদের বাড়ির ভিতর দিয়ে নিয়ে আসলে। তো এদিকে আমার একটা কাকেও ধুয়েছে, মানে আমার নিজের কাকি, ছোট কাকার বউ। তো দেখি কাকা ভুড়ার মধ্যে করে পাটগুলো নিয়ে আসছে এইবারে। তো মা বললো যে তোর কাকাকে বল আমাদেরগুলো এদিকে নিয়ে এসে দিবে। তো কাকাকে বললাম কাকা তোমাদেরগুলো উপানো হয়ে গেলে আমাদেরগুলোও নিয়ে এসো, তো আমাদের ওখানে 6 ঝুটি শিংটা ছিল। তো কাকা বললো ঠিক আছে আগে আমাদেরটা হয়ে যাক তারপরে। আর এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে জল, মানে কাকাকে তো সাঁতার দিয়ে ভুড়া টেনে টেনে নিয়ে আসতেছে। আর এখানে কিন্তু মানে একদম অথাও জল, একটা বড় বাঁশ যদি ডুবিয়ে দেওয়া যায়, মানে বাঁশ দিয়ে যদি জলের মাপ নেওয়া যায় সেটাও কিন্তু ডুবে যায়, এত জল এখানে। তো দেখো যখন পাটগুলো নিয়ে এসে উপরে উঠাচ্ছিল তখন দেখি ওরে বাবা এটা কি বড় যোগ। তো আমি কিন্তু যোগ দেখলে সত্যি সেই ভয় পাই, কিন্তু শরীর টানাটা নিয়ে একটুও ভয় পাইনি। তো এদিকে কাকা ভুড়াটা নিয়ে এসেছে, তো ভাবলাম অনেকদিন থেকে ভুড়াতে চড়া হয় না, তো আজকে একটু ঘোরাতে চড়ি। একবার কিন্তু উঠেছিলাম, কাকি আমি ভাই কাকা আমাদের নিয়ে ওই পারে গিয়েছিল, তো সেটা আমিও উপরে ছিলাম, মানে আমিও ঘোরার মধ্যে ছিলাম, সবাই ঘোরার মধ্যে ছিল, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ভাইকে বললাম ভাই একটু ভিডিও করে দাও, আমি একটু ঘোরাটা চালাই। আগে কিন্তু এরকম ঘোরা মাঝে মাঝেই চালাতাম এই নদীতে নেমে, মানে এখন আর সেই সাহসটা হয় না, ভয় পাই অনেকটা। তো যাই হোক, ওস্তাদি করে আর বেশি মাঝখানে যাইনি, সামনেই ছিলাম। তো সামনে আস্তে আস্তে কিন্তু ধাপ্পাস করে পড়ে গিয়েছিলাম ভুরার থেকে। আর একটু আগে দেখলাম আমার দাদুর হাতে একটা জাল ছিল, তো ওইদিকে নাকি অনেক মাছ আওলাচ্ছে। তো দাদু বললো জালটা এখানে বসাই, তো আমি দাদুকে বললাম আমাকে দাও আমি বসাই। 2000 years later. তো গাইস আমার স্নান করা হয়ে গেছে, এখন সিঁদুর টিঁদুর কোনো কিছুই দেয়নি। তো যেহেতু অনেকক্ষণ রোদের মধ্যে ছিলাম, তো দেখো একদম মুখে টুকে ট্যান পড়ে গেছে। তো ভাবলাম যে একটা ফেস প্যাক ইউজ করি, তো এখন একটা ফেস প্যাক ঘরোয়া টিপস দিয়ে বানাবো, তো তোমাদের সাথেও শেয়ার করছি ফেস প্যাকটা কীভাবে আমি তৈরি করি। আর মানে আমি ভেবেছিলাম স্নানের আগে দেই, কিন্তু স্নানের আগে দেওয়া হলো না, কারণ ওই যে দেখলেই তো পানার জলে পড়ে গিয়েছিলাম, অনেক পানা ঠানা রয়েছে জলের মধ্যে। তো ভাবলাম যদি গা পা চুলকাই, সেই জন্য এসে আগে স্নানটাই করে নিলাম। আর সত্যি কথা বলতে পাটাও সেই জ্বালা জ্বালা করতেছিল, মানে চুলকাচ্ছিল, অনেকদিন থেকে নদীতে নামা নেই বা জলের মধ্যে নামা নেই, আর জলগুলোর মধ্যে দেখতেই পারলে কত পরিমাণে পানা। যাই হোক, তো সেই কারণে এসে আগে স্নানটা করে নিলাম, স্নান করে নিয়ে এখন মুখে ফেস প্যাক ইউজ করবো। একদিন ধরে ঠিকঠাক মতো স্কিন কেয়ার করা হয় না, তার সাথে অত হাজার হাজার টাকা খরচ করে পার্লারে গিয়ে স্কিন কেয়ার করার ক্ষমতাও আমার নেই। তো সেই কারণে আমি এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করছি। তো
তো তোমরাও যদি এই টোটকাটা ব্যবহার করে থাকো তাহলে তোমরাও অনেকটাই কিন্তু হেল্প পাবে, মানে স্কিনটা খুব ভালো হয়। আর আমাদের ত্বকে কিন্তু নারকেল তেল খুব উপকারী, খুবই উপকারী নারকেল তেল। তো এখানে নারকেল তেল, বেসন আর হলুদ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে সেটা মুখে দিয়েছি, সেটাই আর কি। মুখের মধ্যে এই 15 থেকে 20 মিনিটের মতো রাখবো, রাখার পর ধুয়ে নিব, আর তখন কিন্তু স্কিনটা ভীষণ ভালো হয় আর একটা ফ্রেশ ফিল পাওয়া যায়। এবারে এই ভিডিওটা পোস্ট করবো, যদি দেখে আবারও কপিরাইট দিয়ে দিল তাহলে সত্যি কথা ভিডিওটা আর পোস্ট করাই হবে না। আমার ভীষণ খারাপ লাগছে, ভিডিওটা ডিলিট করে দিতে হবে। মানে প্রথম থেকে আবার ভয়েস ওভার করলাম, তবু যদি কপিরাইট আসে তাহলে করার কিছু নেই। তো মুখটা ধোয়ার পর দেখো স্কিনটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। চলো টাটা।